প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন টিভি ইলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি। দর্শক, আজকেও তেমনটি হচ্ছে। আজকে আমরা মানসিক সমস্যা নিয়ে কথা বলবো, কিন্তু একটু ভিন্নভাবে। বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় বিভিন্ন অসুস্থতার সঙ্গে যে মানসিক রোগেরও একটা সমস্যার সৃষ্টি হতে পারে বা তার সঙ্গে একটা সম্পর্ক থাকতে পারে, সেটা কিন্তু অনেক সময় আমরা ভাবি না। আমরা ভাবি যে একটা মানুষের যখন স্ট্রোক হয় বা একটা মানুষ যখন কিডনি সমস্যার জন্য ডায়ালিসিস করেন কিংবা কোনো কোনো ক্ষেত্রে যখন অন্য স্নায়ু রোগ হয়, তখন কিন্তু সেই রোগীটির মধ্যে কিন্তু অনেক সময় মানসিক রোগেরও সৃষ্টি হতে পারে। এই বিষয়টা আমরা অনেক সময় ভাবি না। আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে যে অন্য কি কি অসুখের সাথে মানসিক সমস্যার একটা সম্পর্ক রয়েছে বা কি কি অসুখ থাকলে সাথে মানসিক সমস্যা দেখা দিতে পারে। দর্শক, এ বিষয়ে আলোচনার জন্য এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট ডক্টর খন্দকার তাহের। আসুন পরিচিত হই ডক্টর খন্দকার তাহেরের সাথে। ডক্টর খন্দকার তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর তাহের। ওয়ালাইকুম আসসালাম। তো ডক্টর খন্দকার তাহের, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আমরা বিভিন্ন রোগ সম্পর্কে সবসময় বলি, তা নিয়ে আলোচনা করি বা আলাদাভাবে মানসিক সমস্যা নিয়ে কথা বলি। কিন্তু এই যে অন্যান্য যে অসুস্থতা থাকে এবং সেটা যখন রোগী ভোগেন, তখন কিন্তু দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে সেই রোগীর মধ্যে কিছু মানসিক পরিবর্তন আসে, যেটা হয়তো আমরা রোগ হিসাবে ধরি না, আত্মীয় পরিজন তো ধরেনই না। হয়তো ভাবেন যে রোগের জন্য তার একটা হয়তো সেই রোগের জন্য তার মধ্যে এক ধরনের হয়তো কি বলে যে সেটা যেন মন খারাপ, এরকম একটা বিষয় যে একটা মানুষের যখন রোগ হয়, কিন্তু সেটা যে একটা রোগের পর্যায়ে পর্যবসিত হতে পারে সেটা কিন্তু আমরা অনেক সময় ভাবি না এবং সেটার জন্য হয়তো চিকিৎসা লাগে। তো যাই হোক, এই বিষয়টা আপনার সঙ্গে আজকে আমরা শুনবো এই বিষয়ে এবং শুনতে চাই। তো প্রথমত যদি বলেন যে মূলত মানে কি কি রোগ আছে যেগুলো হলে সাধারণত রোগীর মধ্যে কোনো না কোনো ধরনের মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের আলোচনা হচ্ছে। ধন্যবাদ ডক্টর আশফাক। আমরা প্রধানত তিনটি অসুখ নিয়ে আজকে কথা বলবো। একটি হচ্ছে আমাদের সমাজে ইদানিং বেশি দেখা যাচ্ছে, সেটি হচ্ছে একটি স্নায়ু ঘটিত অসুখ, যার ইংরেজি গালভরা একটি নাম রয়েছে, সেটিকে বলে পার্কিনসন্স ডিজিজ। আপনারা সবাই জেনে থাকবেন যে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, আমেরিকাতে যিনি বিশ্বখ্যাত বক্সার ছিলেন, তিনি এই রোগে আক্রান্ত ছিলেন, সেটা অনেকেই জানেন। তো এটা আগে আমাদের সমাজে তেমন একটা দেখা যেত না। ইদানিং পুরুষদের ভেতরে এই স্নায়ু রোগটা দেখা যাচ্ছে, পার্কিনসন্স ডিজিজ। এই পার্কিনসন একটি মানুষের নাম এবং সেই অনুযায়ী ওষুধটি, এবং এই ওষুধটি হলে মানুষের চলাফেরায় সমস্যা হয়। যেমন পাগুলো যেমন মেঝেতে আটকে যাচ্ছে, হাতগুলো নড়াচড়া করতে পারছে না, হাতে এক ধরনের ট্রেমর হচ্ছে, কেঁপে যাচ্ছে, হাতের লেখা ছোট হয়ে যাচ্ছে, কথা অল্প স্বল্প স্বরে করছে, এবং মুখের যে মুখমণ্ডল সেটা অনেকটা পাথরের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি স্লো হয়ে যাচ্ছেন। এই কন্ডিশনটা নিউরোলজিক্যাল, অর্থাৎ ব্রেনের ভিতরে একটা পরিবর্তনের ফলে অসুখটার সৃষ্টি হয়েছে। কিন্তু এর সাথে রয়েছে মানসিক অসুখের একটা সম্পর্ক। সেই সম্পর্কগুলোর ভিতরে প্রধানত যেটি হয় সেটি হচ্ছে ডিপ্রেশন এবং অ্যাংজাইটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পার্কিনসন ডিজিজের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা করতে গিয়ে সাইকোসিস, অর্থাৎ তার যে অতি ইন্দ্রিয়, যেমন সে চোখে কিছু দেখে অবাস্তব, যেটা বাস্তবে থাকে না এটি, এবং তার আচরণগত একটা পরিবর্তন হয়। আর এই যে মন খারাপ, সেটাকে আমরা মেজর ডিপ্রেশন বলি। তাহলে আমরা পেলাম পার্কিনসন ডিজিজ এবং সেই সাথে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার এবং অ্যাংজাইটি, আর চিকিৎসা করতে গিয়ে সাইকোসিস। আবার আসুন স্ট্রোক। আমাদের বাংলাদেশের সমাজে এখন স্ট্রোক 40-এর কোঠায় অনেকেরই হয়ে থাকে, মেয়েদেরও হতে পারে, ছেলেদেরও হতে পারে। স্ট্রোকের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। তো স্ট্রোক যদি হয়, বিশেষ করে মস্তিষ্কের বাদিকে যদি কোনো স্ট্রোক হয়, তাহলে সেই স্ট্রোকের সাথে ডিপ্রেশন
অসুখে আক্রান্ত হওয়াটা খুবই কমন এবং হয়ে থাকে। তারপরে যে জিনিসটা আমরা আলোচনা করব সে স্ট্রোকের ক্ষেত্রে, যেটা ইস্কিমিক স্ট্রোক, অর্থাৎ নামগুলো কঠিন হলেও যেটাকে স্ট্রোক বলি সেটা হচ্ছে যে হার্টের কিছু নয়, মানে হার্টের সমস্যা থাকতে পারে, হার্টের অসুখকে আমরা বলি হার্ট অ্যাটাক, কিন্তু যেটা মস্তিষ্কে যখন একটা জায়গায় মানে সমস্যা তৈরি হয় রক্তের মাধ্যমে, রক্ত চলাচলের মাধ্যমে, তখন একটা স্ট্রোক হয়। তো স্ট্রোকের ক্ষেত্রে আমরা দেখি অবশ হয়ে যায় তার শরীর এবং তার এক পাশ, সে স্ট্রোকের সাথে থাকে মেজর ডিপ্রেশন। আরেকটি হচ্ছে যে ইদানিং আমাদের বাংলাদেশি সমাজে কিডনি ফেলিওর, যেটাকে আমরা সিকেডি বলে থাকি, ক্রনিক কিডনি ডিজিজ, এই ক্রনিক কিডনি ডিজিজের একটি পর্যায়ে আমাদের রোগীদেরকে দেশে এবং বিদেশে যারাই থাকেন না কেন তাদেরকে একটা ডায়ালাইসিস পদ্ধতির ভিতর দিয়ে জীবন কাটাতে হয়। অর্থাৎ সপ্তাহে 7 দিনের ভিতরে তাকে 3 দিন ডায়ালাইসিস মেশিনের কাছে গিয়ে রক্তকে ছেঁকে পরিশুদ্ধ করতে হয়, এবং এই রোগীগুলোর সাথে ডিপ্রেশন পাওয়া যায় এবং খুবই কমন। তাহলে আমরা স্ট্রোক পেলাম, ডায়ালাইসিসের রোগী পেলাম, আর পার্কিনসন ডিজিজ পেলাম। এই 3টি অসুখের সাথে ডিপ্রেশন জড়িত। জি, অনেক ধন্যবাদ ডক্টর খন্দকার তাহের। দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা আমি বলেছি এর আগে যে আমাদের বিষয়বস্তু কি। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে যে অন্যান্য রোগের সাথে মানসিক রোগের কি সম্পর্ক বা কোনো সম্পর্ক আছে কিনা, বা আমরা আজকে 3টি রোগ নিয়ে আলোচনা করতে চাই, বিশেষ করে স্ট্রোক এবং যাদের ডায়ালাইসিস লাগে, এবং একই সাথে পার্কিনসন ডিজিজ। এই ধরনের রোগে যারা ভুগছেন তাদের মধ্যে কিছু মানসিক সমস্যা দেখা দিতে পারে, এবং সেক্ষেত্রে করণীয় কি, সেই বিষয়গুলো আজকে আমরা শুনবো, এবং সেগুলো হলে কি কি সমস্যা হয় সেটা আমরা জানবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 6463079828। আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন এবং কথা বলতে পারেন আজকের অতিথির সঙ্গে। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের কিছু একটা সদুত্তর দিতে। তো দর্শক, চলে যাচ্ছে আজকের আলোচকের সাথে, ডক্টর খন্দকার তাহের। আপনি যেটা বলছিলেন যে 3টি রোগ সম্পর্কে আমরা শুনলাম, আমি যদি প্রথমেই বলি যে যেটা দিয়ে আপনি শুরু করছিলেন যে পার্কিনসন্স ডিজিজ, তো এই পার্কিনসন্স ডিজিজের চিকিৎসা করতে যে আপনি বলছিলেন যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হতে পারে, অ্যাংজাইটি হতে পারে, অনেক সময় সাইকোসিসও হতে পারে। তো এই জিনিসগুলি হতে পারে চিকিৎসা করতে যেয়ে, মানে আমার প্রশ্নটা হচ্ছে এটা কি এটার চিকিৎসা করতে গিয়ে যে ওষুধপত্র ব্যবহার করা হয় সে কারণে হয়, নাকি এই রোগী আক্রান্ত এটা ভেবেই রোগী এই ধরনের সমস্যার মধ্যে পড়ে যান? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাইকোসিস বলতে আমরা যেটা বুঝি সেটি ডিজিজের আওতাধীন স্বতন্ত্র করে কোনো ডিজিজ তৈরি হয় না, উপসর্গ হিসাবে সাইকোসিসটা আসে। সেটা চিকিৎসা করতে গিয়ে, কারণ যে ওখানে ডোপামিন নামে একটা কেমিক্যাল ব্রেইনের ভিতরে কমে যায়, যার জন্য রোগী হাঁটা চলা করতে স্লো হয়ে যায়, তার হাত পা গুলো আস্তে আস্তে মানে নাড়াতে পারে, এবং তার উদ্যোগ মানে কোনো কাজ করার যে মোটিভেশন সেটাও কমে যায়, ইনিশিয়েশন অর্থাৎ কাজ করার শুরুর যে প্রক্রিয়া সেটা করতে পারে না, ফলে সে খুব স্লো হয়ে যায় সব দিক থেকে। এবং ওইটার কারণে ওই রোগীকে সারা জীবন যতদিন সে বেঁচে থাকে, যেহেতু এটি একটি স্থায়ী সমস্যা ব্রেইনের ভিতরে, যে ওষুধটা দেওয়া হয় লেবোডোপা এবং কার্বিডোপা, এই ওষুধটা দিলে ব্রেইনের ওই ডোপামিন ওই কেমিক্যালটা বাড়ে, কিন্তু ওই কেমিক্যালটা যখন একটু বেশি বেড়ে যায় তখন রোগী হয়তো বা কিছু দেখে, অথবা তার মনের ভেতরে এমন একটা চিন্তা আসে যেটাকে আমরা ডিলিউশন বলি, সে হয়তো মিথ্যা কোনো অবাস্তব পরিকল্পনার কথা বলে, কথাবার্তা বলে, এবং সে নিজেকে অন্যরকম করে চিন্তা করে। এটা হতে পারে চিকিৎসা করতে গিয়ে বিশেষত ঔষধের কারণে। আর ডিপ্রেশন অ্যাংজাইটিটা পার্কিনসন ডিজিজে হয় রোগের কারণে। অর্থাৎ রোগটা যখন চলতে থাকে তখন ব্রেইনের ভিতরে কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, বায়োকেমিক্যাল চেঞ্জ হয়। ডিপ্রেশন এমন একটা অসুখ যে কোনটা আগে হয় কোনটা পরে হয়, সেটা যে দার্শনিক কথাগুলো যে ডিম আগে না মুরগি আগে, এই বিতর্কটা ডিপ্রেশনের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, যে কোনটা হলে কোনটা হয়। কিন্তু একটা জিনিস দেখা গেছে যে ডিপ্রেশন যখন শুরু হয়ে যায় তখন তার ব্রেনের ভিতরে নিউরোট্রান্সমিটার কেমিক্যাল ইমব্যালেন্স হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি
যে কোনো কারণে হোক না কেন এই রোগের সাথে একটি অ্যাসোসিয়েশন, অর্থাৎ রোগটা হলে এটা হওয়ার সম্ভাবনা অধিক বেশি, এবং এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, সেই ক্ষেত্রে রোগীকে চিকিৎসা করতে হবে। এইটাই হচ্ছে পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির সম্পর্ক, সেই সাথে সাইকোসিস, বিশেষ করে ভিজুয়াল হ্যালুসিনেশন বেশি মাত্রায় হয়। স্কিজোফ্রেনিয়া আরেকটি অসুখ যেখানে অডিটরি হ্যালুসিনেশন হয়, মানে এই অবাস্তব কিছু অসুখে শোনে। হয় হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, অর্থাৎ সে যা দেখে, অর্থাৎ যেমন রুমের ভিতরে সে হয়তো দেখে একটি কুকুর ঢুকেছে, একটি বিড়াল ঢুকেছে, ভূত ঢুকেছে, জিন ক্ষতি করছে, এরকম কিছু দেখে, পরী দেখে, অথবা তার যে কালচার, ধর্মীয় বিশ্বাসের সাথে ভিত্তি করে এমন কিছু সে দেখে যেটা বাস্তবে থাকে না, সেটা চিকিৎসার কারণে হতে পারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এই আলোচনাটা শেষ করি তাহলে। এরকম যখন হয় তো অনেক ক্ষেত্রে তো ধরেন রোগীর তো চিকিৎসা নিতে হবে, তাকে তো লিভোডোপা দিতে হবে, এবং রোগীর যদি এই ধরনের হ্যালুসিনেশন হতে থাকে বা এই ধরনের সমস্যাগুলি হয় বা রোগের কারণে যদি তার সাইকোসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে সমাধানটা কি? সমাধানটা অত্যন্ত জটিল। এখানে আমাদের যে কনভেনশনাল যে অ্যান্টিসাইকোটিক গুলো রয়েছে, যে আমরা যদি যেগুলো দিয়ে স্কিজোফ্রেনিয়া রোগীর সাইকোসিস অথবা হ্যালুসিনেশন অথবা ডিলিউশন যে হয়, মানুষের এই মানে ভুল চিন্তা ভাবনা, যে ডিলিউশন, নামটা ডিলিউশন শব্দটা মনে হয় ভারী, কিন্তু এটা আসলে চিন্তা, এটা কোনো প্যাকেটে কিংবা কেজিতে মাপা যায় না, এটা চিন্তার সমস্যা। তো এটা করতে গিয়ে আমরা যে ওষুধটা দেই রোগীদেরকে, সেটাতে আবার ডোপামিন কমে যায়, ওটাতে ডোপামিন আবার ব্লক হয়ে যায়। তো ওই ক্ষেত্রে ওই ওষুধটা দিতে গেলে তার মোটর ফাংশন, রোগীটার ক্ষতি হয়ে যেতে পারে, অর্থাৎ সে এমনি ভালো করে হাঁটতে পারে না ডোপামিনের অভাবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. এখন ডোপামিন যদি আমি আবার বন্ধ করে দেই, তাহলে আবার হাঁটা চলায় একটু সমস্যা হতে পারে। ফলে আমাদের এমন একটা ওষুধ দরকার যেটা ডোপামিনকে বাইপাস করে এই কাজটি কি করতে পারে। বিশেষ করে ডোপামিনের যে কতগুলো রিসেপ্টর রয়েছে, এর ভিতরে D2 একটি রিসেপ্টর রয়েছে। সেই ক্ষেত্রে নতুন এক ধরনের ওষুধ বাজারে এসেছে, পিমাভ্যানসেরিন বলা হয়। সেই ওষুধটা ভালো কার্যকরী, পিমাভ্যানসেরিন। সেই ওষুধটা দিলে ওই ডোপামিনের যে ওই মূল যে D2 রিসেপ্টর, সেটাকে ওরা টাচ করে না। যেমন ক্লোজারিল নামে একটি ওষুধ রয়েছে, তারপরে কটায়াপিন যেটাকে সেরোকয়েল বলে। এই ধরনের 3 ধরনের ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি, এটা একটা। আরেকটি হচ্ছে যে তার যে ডোপামিন বাড়ানোর জন্য যে লেবোডোপা কার্বিডোপা দিয়ে যেটা চিকিৎসা হচ্ছে, যে তার মানসিক মানে মোটর ফাংশন, যে হাত পায়ের কার্যকারিতা, ওই ওষুধটাকে অপটিমাইজ করতে হয়, অর্থাৎ ডোজটা কমাতে হয়। তাহলে একটি চিকিৎসকের তত্ত্বাবধানে হয় ওষুধটাকে যদি মাত্রা কমিয়ে দেন, তাহলে ডিলিউশন অথবা হ্যালুসিনেশনটা ভালো হতে পারে, ইমপ্রুভ হতে পারে। কিন্তু ডিপ্রেশন যদি থাকে, সেই ক্ষেত্রে তাকে পূর্ণ মাত্রায় ডিপ্রেশনের ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, অথবা অ্যাংজাইটি যদি থাকে তাহলে করতে হবে, কারণ এটার সাথে ওই ডোপামিনের তেমন কোনো মানে গুরুতর সম্পর্ক নেই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুনলাম চিকিৎসা সম্পর্কে, কিন্তু খন্দকার তাহের, প্রশ্ন হচ্ছে যে চিকিৎসা তো না হয় করলাম, কিন্তু সমস্যা হচ্ছে যে এই রোগীটা যখন একটা পরিবারের সাথে থাকেন, তখন তার মধ্যে এই পার্কিনসন ডিজিজের চিকিৎসা চলছে, কিন্তু এ সময় যদি তার মধ্যে এই সমস্যাগুলো, যে সাইকিয়াট্রিক সমস্যাগুলি, মানসিক সমস্যাগুলি যদি দেখা দেয়, সেটা পরিবারের লোকজন কি বুঝতে পারবেন? বুঝতে পারলেই তো না হয় তাকে চিকিৎসকের কাছে গিয়ে এগুলো বলবেন, কারণ রোগী তো নিজ থেকে হয়তো এগুলো বলবেন না। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ।
পার্কিনসন ডিজিজ হলে এই দর্শক শ্রোতাদেরকে বলছি, এমনও হয় অনেক বাস্তবে যে একজন মানুষের শুরুতে ডিপ্রেশন ছিল, আসলে ডিপ্রেশনের ভিতরে লুকিয়ে ছিল সেই পার্কিনসন ডিজিজ। এই জন্য প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক রোগীকে দেখতে পাই যে প্রথম জীবনে বয়স যাদের 40 কিংবা 50-এর কাছাকাছি, 50-এর উপরে, হঠাৎ করে মনটা খারাপ, ডিপ্রেশনের মতো মনে হচ্ছে, কিন্তু ডিপ্রেশন চিকিৎসা করতে গিয়ে পরে দেখা গেল যে তার পার্কিনসনের শুরুটা, অর্থাৎ এই পার্কিনসন ডিজিজটা শুরুই হতে পারে ডিপ্রেশনের মাধ্যমে। এটা হচ্ছে এক। দুই, পার্কিনসন ডিজিজটা যখন শুরু হয়ে যায় তখন তার কিছু লক্ষণ, যেমন ঘুমের সমস্যা, তারপরে তার রুচির সমস্যা, অ্যাপেটাইট, তারপরে তার ফোকাসিং এর সমস্যা, যে তিনি মানে ফোকাস করতে পারে না, তারপরে তার মন খারাপ থাকে, মোটিভেশনটা থাকে না, তারপরে যে কোনো কাজ করার যে উদ্যোগ, অর্থাৎ ভাত খেতে হবে সেটা তো শুরু করতে হবে, যে কোনো একটা কাজ, গোসল করতে হবে এটা শুরু করতে হবে, নিত্য জীবনের যে কাজগুলো শুরুটাই হচ্ছে না, সেই ক্ষেত্রে তার প্রচন্ড ফাংশন কমে যায়, ফলে রোগীকে দেখেও বোঝা যায় না। তো এই ক্ষেত্রে এটা মানে সাথে সাথেই থাকে। তো আমরা যেটা বলি যে পার্কিনসন ডিজিজের রোগীকে ডাক্তারের কাছে নিয়ে, একজন নিউরোলজিস্ট পার্কিনসন ডিজিজের চিকিৎসা এই দেশে করে থাকে, বাংলাদেশেও করে থাকে, কিন্তু যখন তার ডিপ্রেশন অ্যাংজাইটি থাকে তখন একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে তাকে চিকিৎসা করে তার মানে ডিপ্রেশনের চিকিৎসা করা উচিত। আর যখন লেবোডোপা, কার্বিডোপা অথবা অন্য কোনো ঔষধ যেটা দিয়ে তার ডোপামিনকে মানে ডোপামিনের অভাবকে পূরণ করা হচ্ছে, তখন যখন সাইকোসিস হবে তখন একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে তার চিকিৎসা করতে হবে। আমরা বলতে চাচ্ছি যে এই অসুখটা একটি ইউনিক, অস্বাভাবিক অসুখ। একই মানুষের ভেতরে দুই ধরনের অসুখ বিরাজমান। একটিকে বলা হয় স্নায়ু ঘটিত অসুখ, যেটা প্রথমে শুরু হয়েছিল সেটা হলো নিউরোলজিক্যাল, আর পরে তার সাইকিয়াট্রিক, এটাকে আপনারা বলি সাইকোলজিক্যাল, এটি সঠিক শব্দ নয়, সাইকিয়াট্রিক। মনোরোগ সেটা হচ্ছে যে মনোরোগের একটা সমন্বয়, অর্থাৎ কখনো কখনো একটি রোগীর দুটো অসুখই সমানভাবে তার শরীরে থাকতে পারে। যদি চিকিৎসা সঠিকভাবে না করা হয় তাহলে তার পরিণাম নিয়ে আমরা আলোচনা করতে পারি আজকের অনুষ্ঠানে, সেটা যদি সময়ে আমাদের সংকুলান হয়। আশা করছি শুনুন। জি, অনেক ধন্যবাদ। তো তার মানে হচ্ছে যে আপনি যেটা বললেন যে পার্কিনসন ডিজিজ থাকলে তার রোগীর যেসব চিকিৎসা হচ্ছে, সাধারণভাবে যে ধরনের উপসর্গগুলো থাকে সেগুলো তো রোগীর লোকজন জানেন বা রোগী নিজেও জানেন, কিন্তু আরও কিছু সমস্যা যেটা আপনি বললেন সেইগুলো যদি রোগীর মধ্যে দেখা যায় তাহলেই সেটা নিয়ে আরও একটু কথা বলতে হবে চিকিৎসকের সঙ্গে, যে ধরনের সমস্যা হচ্ছে, এবং পরবর্তীটা তো আসলে মানে সাইকিয়াট্রিস্ট করে দিবেন। অনেক ধন্যবাদ। আমরা একটু পরের যে সমস্যাটার কথা বলছিলেন, স্ট্রোকের সমস্যায় যাই, যেটা ব্রেনের সমস্যা। আপনি বলছিলেন যে ইস্কিমিক স্ট্রোক, মানে হচ্ছে যে মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যাওয়ার জন্য বা কোনো অংশে রক্ত সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার জন্য যদি স্ট্রোক হয়, আমরা জানি যে স্ট্রোক হলে আপনি বলছিলেন যে একদিকের কোনো একটা অংশের কার্যক্ষমতা কমে যায়, সেইটাই অনেক ক্ষেত্রে প্যারালাইসিস যেটা বলি, যে কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়াই করতে পারে না, বা নানা ধরনের সমস্যা হতে পারে। সেটা নির্ভর করে ব্রেনের কোন অংশ আক্রান্ত হয়েছে বা কোন অংশ এফেক্টেড। তো সেক্ষেত্রে আসলে কি ধরনের, একই প্রশ্ন যে একটা কি এই মানে একটা মানুষ স্ট্রোক হয়ে পড়লে তো স্বাভাবিকভাবে সে যখন একটা বিছানায় শয্যাশায়ী হয়ে যান, যেই লোকটা দুদিন আগেও কর্মক্ষম ছিল, চলাফেরা করতে পারছেন না, নিজেকে তিনি অপ্রয়োজনীয় ভাবেন, অকর্মক্ষম ভাবেন, সেই ভাবনা থেকে কি মানসিক সমস্যার সৃষ্টি হয় নাকি আরো কোনো বিষয় আছে? একটু যদি বলেন বিস্তারিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মানসিক অসুখ, ডিপ্রেশন, এটা এক সময় বৈজ্ঞানিকরা তার কারণ জানতে পারতো না, ইদানিং বিভিন্ন ধরনের কারণ জানা যায়। যখন মানুষের স্ট্রোক হয় তখন তার অক্সিজেন সরবরাহ ব্রেনের যে সেলগুলো থাকে সেগুলো কমে যায় একটি নির্ধারিত সময় পর্যন্ত। ওই যে এই অক্সিজেনের পরিমাণটা কমে যায় রক্ত প্রবাহের কমে যাওয়ার ফলে অথবা বাধাগ্রস্ত হওয়ার ফলে, তখন তার
কর্টেক্স অথবা সাবকর্টিক্যাল যে এলাকা থাকে সেই এলাকায় যে নিউরন সেলগুলো থাকে, অর্থাৎ গ্রে ম্যাটার আমরা যেটাকে বলি, তার কার্যকারিতা পরিবর্তন হয়। এবং সেই ক্ষেত্রে কিছু জিনিস রয়েছে, যেমন সাইটোকাইন একটি কেমিক্যাল রয়েছে, তার উত্থান পতনের মাধ্যমে তার একটি অসুখ শুরু হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বলি ডিপ্রেশন। তো এই যে হচ্ছে, এটি হলে পরিণামটা কি হয়? পরিণামটা হয় যে এই রোগীর, প্রিয় দর্শক শ্রোতা আপনাদের জ্ঞাতার্থে বলছি, স্ট্রোকের পেশেন্ট যখন রিহ্যাবিলিটেশনে থাকে, আমরা যেটাকে বলি রিহ্যাব অর্থাৎ পুনর্বাসন যখন হয়, তখন যদি ডিপ্রেশন এর চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু তার পুনর্বার আবার স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে। অর্থাৎ ডিপ্রেশনের চিকিৎসা না করলে আবার স্ট্রোক হওয়ার একটি কারণ বৈজ্ঞানিকরা খুঁজে পেয়েছেন। আর এই যে ডিপ্রেশনটা, এটি একটি বাস্তবতা। কারণ হচ্ছে যে ব্রেইনের যে টিস্যুগুলো রয়েছে, আমাদের ব্রেইনটা হচ্ছে, যদি আমরা চিন্তা করি কম্পিউটারের সাথে, যে কম্পিউটারে কি থাকে, সফটওয়্যার থাকে, হার্ডওয়্যার থাকে। তো সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামিং, যেটা দিয়ে প্রোগ্রাম করে চালায়, তেমনি ব্রেইনের যে কেমিক্যাল গুলো, নিউরন গুলো একে অপরের সাথে কথা বলে, ব্রেইনের নিউরন গুলো একে অপরের সাথে কমিউনিকেট করে, এটা হচ্ছে সফটওয়্যার। আর ব্রেইনের যে কাঠামোগত পরিবর্তন হয়, এটা হচ্ছে ব্রেইনের হার্ডওয়্যার। ডিপ্রেশনে দেখা যায় যে ব্রেইনের 4টা জায়গায় পরিবর্তন হয়: প্রিফ্রন্টাল কর্টেক্স, অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্স, অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস। এই যে 4টা জায়গায় পরিবর্তন হয়, সেখানে ভলিউম কমে যায় এবং সেখানে গ্লিয়াল ডেনসিটি কমে যায়। এইটা বাস্তবতা। কিন্তু আমরা সেটাকে, রোগটা নির্ণয় করার জন্য ব্রেইন থেকে কোনো টিস্যু নিয়ে বায়োপসি করে এটা নির্ধারণ করি না। এটি হচ্ছে বৈজ্ঞানিক একটি ধারণা, কিন্তু বাস্তবে আমরা আচরণে তার পরিবর্তন দেখি। কি কি পরিবর্তন দেখব? অ্যাপেটাইট, ঘুম, তারপরে তার ফোকাসিং করার ক্ষমতা, এনার্জি লেভেল, তারপরে মরে যেতে ইচ্ছে হয়, তারপরে জীবনকে ব্যর্থ মনে হয়, সুইসাইড করার ইচ্ছা জাগে, তারপরে যেই কাজটা সে ইতিপূর্বে করে আনন্দ পেত, রান্না হোক, সেটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি হোক, বন্ধুদের সাথে কথা বলা হোক, ইন্টারনেটে সার্ভ করা হোক, গান শোনা হোক, যেটাই মানুষের হবি থাকে, সেই হবিটার থেকে আর আগের মতো আনন্দ সে পাচ্ছে না, সারাক্ষণ কাঁদতে ইচ্ছা করে, জীবনকে ব্যর্থ মনে হয়। এই যে ম্যানিফেস্টেশন, এই ম্যানিফেস্টেশন গুলো যদি কমপক্ষে 2 সপ্তাহ অধিক একজন মানুষের থাকে, তখন তার মেজর ডিপ্রেশন হয়েছে বলে ধরে নিতে হবে। এবং সেই ক্ষেত্রে তার চিকিৎসা না করলে ব্রেইনের ভেতরে 2টো পরিবর্তন হবে। একটিকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ ব্রেইনের টিস্যু সে পুনরায় আগের মতো কাজ করা শুরু করে। এই যে ব্রেইনের যে এই নিউরোপ্লাস্টিসিটি করার যে ক্ষমতা, এটাকে ব্রেইন ডেরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বলে একটি কেমিক্যাল রয়েছে, যেটা নিউরনের কার্যকারিতাকে ফিরিয়ে দেয়। ডিপ্রেশন যদি দীর্ঘদিন ধরে চিকিৎসা না করা হয়, তাহলে এখানে কাঠামোগত অর্থাৎ ব্রেইনের হার্ডওয়্যারের স্থায়ী পরিবর্তন হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এই জন্য কালো বিলম্ব না করে ডিপ্রেশনকে সঠিকভাবে চিকিৎসা করলে এই স্ট্রোকের পেশেন্টের 2টো উপকার হবে। একটি হচ্ছে সে তার কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ সে যে জীবন সে যাপন করছে, যাপিত জীবনের যে গুণগত মান, সেটি উন্নত হবে। আর দ্বিতীয়ত, পরবর্তী স্ট্রোক হওয়া থেকে সে বেঁচে যাবে এবং আমরা সেটাই চাচ্ছি। জি, তারপরে আমরা এখন কিডনির বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু বিরতিতে যাই। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people.
Learn more at nj.gov/health/vaccines. দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ডক্টর খন্দকার তাহের, বোর্ড সার্টিফাইড সাইকিয়াট্রিস্ট। আজকে আমরা কথা বলছি স্ট্রোক, ডায়ালাইসিস, বিশেষ করে কিডনির সমস্যা এবং পার্কিনসন ডিজিজের সাথে মানসিক সমস্যার সম্পর্ক নিয়ে কথা বলছি এবং সেক্ষেত্রে করণীয় কি আছে। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যদি স্ট্রোক নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি বলছিলেন যে এক্ষেত্রে বড় একটা সমস্যা হচ্ছে যে মেজর ডিপ্রেসিভ ইলনেস এবং সেটার একটা চিকিৎসা করতে হবে। তো সেক্ষেত্রে চিকিৎসাটা কীরকম? সেক্ষেত্রে কি ধরেন স্ট্রোকের চিকিৎসা তো বেশিরভাগ ক্ষেত্রে নিউরোলজিস্টরা করে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিউরোসার্জনও লাগে, সেটা তো তারা তাদের মতো চিকিৎসা করেন। কিন্তু এই বিষয়টা আমার প্রশ্ন হচ্ছে যে, প্রশ্নটা একটু বড় হতে পারে, যে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মানসিক সমস্যাটা হচ্ছে, মেজর ডিপ্রেসিভ ইলনেস হচ্ছে, এটা আমরা বুঝবো কিভাবে? এটা তো আসলে আমার তো মনে হচ্ছে যে নিউরো মেডিসিনে যিনি স্পেশালিস্ট আছেন তিনি নাও বুঝতে পারেন। মানে এক্ষেত্রে রুগীর পক্ষ থেকে বা রুগীর পক্ষ থেকেও তেমন কিছু করার থাকে না। সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বুঝি, হয়তো রুগীর আত্মীয় পরিজন বুঝতে পারবেন। সেক্ষেত্রে এই রোগটা ডায়াগনোসিস হবে কিভাবে? মানে রুগীটা কিভাবে সাইকিয়াট্রিস্টের কাছে পৌঁছাবেন? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা বলি সেটি হচ্ছে যে রুগী যখন কখনো কোনো কথা বলে, সে কথাগুলোর ধরনটা রুগীর আশেপাশে যারা থাকেন তারা প্রথমে শুনে নেবেন এবং সেটাকে আমলে নিতে হবে। যেমন রুগী যদি এরকম কথা বলে যে তার আর বেঁচে থাকতে ইচ্ছে হয় না, মরে যেতে ইচ্ছে হচ্ছে, এবং সে তখন ধর্মের একটা দোহাই দিতে পারে যে আমার ধর্মে যদি মরে যাওয়ার অনুমতি থাকতো তাহলে আমি মরে যেতাম। এটি ইসলাম ধর্মের অনুসারীদের জন্য সুইসাইডাল থট। পরিষ্কারভাবে হয়তো সে সুইসাইড করছে না, কিন্তু তার কথার ভেতরে সুইসাইড লুকিয়ে আছে। অথবা সে যদি এরকম কোনো কথা বলে যে তার জীবনের কোনো মূল্য নেই, অথবা তাকে যদি অতি রকম বেশি বেশি সময়ে সকালে বিকালে কাঁদতে দেখা যায়, সে কাঁদতে থাকে। আমাদের সমাজে এই যে ডিপ্রেশন হলে যে কান্নাকাটি করা, এটা পুরুষ হয়তো কাঁদে না, এর কারণ হচ্ছে সামাজিকভাবে পুরুষতান্ত্রিক সমাজের একটি মানে প্রভাব পুরুষদের ভিতরে থেকে যায় যে সে পুরুষ কখনো ডিপ্রেস থাকবে না। এটা বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। ডিপ্রেশন একটি অসুস্থতা, এটি পুরুষ মহিলা উভয়কেই আক্রান্ত করতে পারে। সুতরাং পুরুষ না কাঁদলেও তার কথার মাধ্যমে বোঝা যাবে। তারপরে তার ঘুমের সমস্যা যদি থাকে, তার রুচি যদি কমে যায়, সে যদি খেতে মন না চায় এবং যেই কাজটা সে আগে করত এখন সেই কাজটা করতে একেবারেই তার ইচ্ছে হয় না, এটা হচ্ছে রেড ফ্ল্যাগ। তখনই তার উচিত হচ্ছে এই লক্ষণগুলো থাকলে একজন নিউরোলজিস্টের সাথে প্রথমে এটা বলা, আলোচনা করা যে আমাদের রুগীটা খুব সম্ভবত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার হয়েছে, আপনি একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসালটেশন করেন। তখন কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট তাকে দেখে অ্যান্টি ডিপ্রেসেন্ট একটা ঔষধ যেমন লেক্সাপ্রো অথবা এসসিটালোপ্রাম অথবা সেলেক্সা সিটালোপ্রাম অথবা প্রোজাক, ফ্লক্সিটিন, এই ধরনের যে সেরোটোনিন সিলেক্টিভ রিসিপ্টর রিয়াপটিক ইনহিবিটর কতগুলো ওষুধ রয়েছে, সে গালবরার নাম। আমরা ওষুধগুলোর নামটা আমরা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে তাকে অ্যান্টি ডিপ্রেসেন্টটা শুরু করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে ওষুধটা শুরু হলো, এতে কিন্তু কাজ করবে ধীরে ধীরে, অর্থাৎ 14 থেকে 30 দিন পরে ওষুধটা কাজ করছে কিনা এটা বোঝা যাবে। তো এই ওষুধগুলো এক একজনের জন্য এক এক রকম ভাবে এটা কাজ করে। সুতরাং এটা তত্ত্বাবধানে কাজ করতে হবে এবং একটি মেজর ডিপ্রেসিভ এপিসোড যখন হয় তখন এই রোগীকে তার মন ভালো হয়ে যাওয়ার পরেও ওষুধটাকে কন্টিনিউ করতে হবে 1 বছর, পূর্ণ 1 বছর। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে স্ট্রোকের পেশেন্টের 1 মাসের ভেতরেও তার ডিপ্রেশন হতে পারে অথবা কয়েক মাস পরেও হতে পারে, এমনকি তার 1 বছরের ভিতরেও হতে পারে। অর্থাৎ স্ট্রোকের পেশেন্টের ডিপ্রেশন হওয়ার সময়সীমা
নির্ধারিত নয়। আচ্ছা, কিন্তু এটা হয় বিশেষ করে যদি বাঁ দিকে স্ট্রোক থাকে এবং ডান দিকে তার অবশ হয়ে গেছে, তাহলে এটার সম্ভাবনা খুবই বেশি এবং সেক্ষেত্রে অ্যান্টি ডিপ্রেসেন্ট দিয়ে তার চিকিৎসা করা যায়। আরেকটি চিকিৎসা রয়েছে, সেটি হচ্ছে তার কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। সেটি অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা, যে রুগীকে একজন থেরাপিস্টের কাছে গিয়ে কিছু হোমওয়ার্কের মাধ্যমে তার চিন্তা এবং তার যে মনোবৃত্তি সেটাকে লিখতে হয়, বাড়ির কাজের মতো হোমওয়ার্ক। সেই হোমওয়ার্কটা নিয়ে আবার তাকে যেতে হয়, এবং যেহেতু স্ট্রোকের পেশেন্ট এইভাবে ঘন ঘন ওই ক্লিনিকে যেতে পারে না, সেই জন্য আমরা মনে করি আমাদের সমাজে যারা স্ট্রোকে আক্রান্ত হয়ে পুনর্বাসন কেন্দ্রে আছেন, তাদের যদি মনটা খারাপ থাকে, কাঁদো কাঁদো ভাব থাকে, রুচি কমে যায়, ঘুমের সমস্যা হচ্ছে, কোনো কিছু মনে করতে পারছেন না, একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, স্ট্রোকের পেশেন্ট অনেক সময় কথা আটকে যায়। কথা আটকে যাওয়াটা কিন্তু ডিপ্রেশনের লক্ষণ নয়। তার আচরণে পরিবর্তনটা হবে হচ্ছে অন্যভাবে। সে যখন ওই আটকে যাওয়া কথাতেও সে যদি কাগজে লিখে যে আমি মরে গেলাম, অথবা মরে গেলেই আমার জন্য ভালো হতো, অথবা আমার বাঁচতে ইচ্ছা করে না, তখনই একটি দুটি কথা দিয়ে, একটি দুটি আচরণ দিয়ে, তখন আমরা মানে 10 থেকে 12টা প্রশ্ন আছে কোয়েশ্চেনিয়ার, সেটা দিয়ে বোঝা যায়। প্রশ্নগুলো দিয়ে রুগীকে আমরা একান্তে আলাপ করে দেখি যে এই প্রশ্নগুলোর উত্তর রুগী কিভাবে দেয়। এখানে একটি জিনিস বলা অত্যন্ত জরুরি আমাদের সমাজে, যে আমাদের সমাজে রুগীকে কথা বলতে দেওয়া হয় না। এটি আমাদের সমাজে একটি সমস্যা। রুগীর পাশে যিনি থাকেন তিনি রুগীর বাদ দিয়ে নিজেই কথা বলতে থাকেন। সেটাই। এবং সেই ক্ষেত্রে এই মানসিক রোগের রোগ নির্ণয় করা সম্ভব না, এবং রোগ নির্ণয় না করলে পরিণামে যা হবার সেটা অপেক্ষা হবে। সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় আসলে রোগ নির্ণয় করতে। আর আপনি যেটা বললেন যে কথা বলতে আটকে যাওয়াটা তো আসলে স্ট্রোকের জন্যই হতে পারে, স্ট্রোকের কারণে হতে পারে। তো অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী বিষয়ে চলে যাই, ডায়ালাইসিস নিয়ে। আপনারা জানেন যে দর্শক, যে কিডনির সমস্যা যখন একদমই শেষ পর্যায়ে চলে যায়, বিশেষ করে এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি বা সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ যখন বলি, তখন একটা পর্যায়ে কোনো ওষুধপত্রে কাজ হয় না, কোনো কিছুতে কাজ হয় না, তখন রোগীকে ডায়ালাইসিসে যেতে হয়। সেটা একমাত্র চিকিৎসা, তারপরে হয়তো কিডনি ট্রান্সপ্লান্টটা হাতে থাকে। তো এই পর্যায়ে এই ডায়ালাইসিসের কারণে কিন্তু অনেক সময়, বা ডায়ালাইসিসের চিকিৎসা যারা নিচ্ছেন তাদের মধ্যেও কিন্তু অনেক ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে। আমরা শুনি আজকের অতিথির সঙ্গে, ডক্টর খন্দকার তাহের। ডায়ালাইসিস যারা নিচ্ছেন, বিশেষ করে হিমোডায়ালাইসিস, বিজ্ঞানীরা এই ডায়ালাইসিসের পেশেন্টের ডিপ্রেশনটা কি কারণে হয় সেটা এখনো পর্যন্ত তারা বের করতে পারেনি। তবে অনেকের ধারণা যে ডায়ালাইসিস মেশিনের ভেতরে কতগুলো ধাতব মেটাল রয়েছে, যেমন ম্যাঙ্গানিজ রয়েছে, কিছু মেটাল রয়েছে, তার সংস্পর্শে তার রক্তটা যায়, এটা একটা কারণ হতে পারে। এটা কনফার্মেশনটা করা যায়নি। ডায়ালাইসিসের পেশেন্টের যদি দেখা যায় হিমোগ্লোবিনটা কমে গেছে, কারণ আমরা জানি যে ডায়ালাইসিস যে সকল পেশেন্ট থাকে তাদের কিডনিতে রক্ত উৎপাদনের একটা ফ্যাক্টর, এটা শরীরে তৈরি হয় না। এই যে ইরাথ্রোপয়েটিন নামে একটি কেমিক্যাল, যেটা রক্ত উৎপাদনের একটা সহায়ক উৎপাদক, সেই ফ্যাক্টরটার অ্যাবসেন্ট থাকে, ফলে তার হিমোগ্লোবিন যদি অতিমাত্রায় কমে যায় তাহলে তার ডিপ্রেশন দেখা দেয়। আরেকটি হচ্ছে যে তার ফসফেট, এই যে ডায়ালাইসিসের পেশেন্টের যদি ফসফেটটাও যদি বেড়ে যায়, তাহলে দেখা যায় যে তার ডিপ্রেশন হচ্ছে। ডিপ্রেশন হলে এই রোগী সাধারণ রোগীর মতোই সিমটম তৈরি করবে, যেটা তার আশেপাশের যারা স্বজন রয়েছে, যারা তাকে সাহায্য করেন, তারা তাকে দেখতে পারেন। যেমন তার মরে যেতে ইচ্ছা করবে, বাঁচতে ইচ্ছা করবে না, এই জীবনের হতাশা ব্যক্ত করবে, কাঁদবে, সকাল বিকাল কান্নাকাটি করবে, ফোকাস করতে পারবে না, রুচি নষ্ট হয়ে যাবে, ওজন কমে যাবে, এবং সেই ক্ষেত্রে তার যে এনার্জি লেভেল, ফ্যাটিক, ডায়ালাইসিসের ক্ষেত্রেও তার শরীরের অবসতা থাকতে পারে ফ্যাটিক, কিন্তু এটাতে আরো বেশি থাকবে। তো যখন একটা রোগী হতাশা ব্যক্ত করে, হতাশাটা যদি মাত্রা অতিরিক্ত হয়, তাহলে বুঝতে হবে
যে তার ডিপ্রেশন হয়েছে এবং এই ডিপ্রেশনকে আমলে নিতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে ঔষধ যখন ডায়ালিসিস রুগী দেবেন, ঔষধ খেলেন 1 ঘন্টা পরে সে যদি ডায়ালিসিসে যায়, তাহলে এই ঔষধের যে ইনগ্রেডিয়েন্ট গুলো এগুলো কিন্তু মেশিনে পড়ে থাকবে, শরীরে কিন্তু আসবে না। ঠিকই। এই জন্য ডায়ালিসিসের পেশেন্ট কখন ডায়ালিসিস করতে যায় এটা একটা গুরুত্বপূর্ণ। তো রিসার্চ করে দেখা গেছে যে যারা সকালে ডায়ালিসিস করে, অনেক দূর থেকে আসে, তাদের ভেতরে ডিপ্রেশনের প্রবণতাটা বেশি থাকে। তাহলে ডিপ্রেশনের ওষুধটা যদি আপনি সকালে দেন আর তাকে যদি রাতের বেলা যদি তাকে ডায়ালিসিসটা করান, সেই ক্ষেত্রে একটা আশানুরূপ ফল আপনি পেতে পারেন। এটা 1। 2 নাম্বার হচ্ছে যে ডায়ালিসিসের রুগীকে ওই একইভাবে যে সেরোটোনিন ঠিক করে যে ওষুধগুলো বর্তমানে বাজারে চালু আছে, যেগুলোকে ফ্লুঅক্সিটিন বলা হয় অথবা অ্যাসিটালোপ্রাম বলা হয়, এই ধরনের গাল ভরা নাম রয়েছে, কিন্তু ওষুধগুলো পাওয়া যায়। তো একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসালটেশন করে আমরা দর্শকদেরকে বলছি, প্রিয় দর্শক, সাইকিয়াট্রি এমন একটা মেডিকেল সায়েন্সের একটি ব্রাঞ্চ যেটা 2 ভাবে কাজ করে। একটি হচ্ছে যে পিওর মানসিক অসুখটা সরাসরি সাইকিয়াট্রিস্ট দেখেন, আরেকটা হচ্ছে কনসালটেশনের মাধ্যমে সাইকিয়াট্রিস্ট তার ভূমিকা রাখেন। আমরা কনসালটেশন সাইকিয়াট্রির কথা অনেকেই জানি না। অর্থাৎ একটা রোগী তার মূল অসুখ হচ্ছে ডায়ালাইসিস, একটা রোগী মূল অসুখ হচ্ছে স্ট্রোক, একটা রোগী মূল অসুখ হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। এই 3 ধরনের অসুখ 3টি ডিপার্টমেন্টকে ধরেছে, কার্ডিওভাস্কুলারকে ধরেছে, ব্রেইনকে ধরেছে এবং কিডনিকে ধরেছে। কিন্তু এই 3 ডিপার্টমেন্টের অসুখের রোগীকে অন্য ডিপার্টমেন্টের সাহায্যটাকে নেওয়াটাকে আমরাকে চিকিৎসার ভাষায় বলি কনসালটেশন। জি, তার মানে কনসাল্ট, এখানে টাকা পয়সার কোনো বিষয় না। কনসালটেশন মানে সহযোগী, মানে তার অন্যান্য ডিপার্টমেন্ট সহযোগিতা করবে চিকিৎসাটা, কারণ সাইকিয়াট্রিস্ট এই বিষয়ে অভিজ্ঞ এবং তার অভিজ্ঞতার মাধ্যমে রোগীকে সর্বোচ্চ সেবা দিবে। সুতরাং একটা অসুখের ভেতরে আরেকটি অসুখ লুকিয়ে আছে, অবহেলা করা যাবে না। যদি অবহেলা করেন, পরিণামে যেটা হবে গুরুতর, সেটা হচ্ছে সুইসাইড, অর্থাৎ আত্মহত্যা। 1। 2 নাম্বার হচ্ছে যে তার যে কোয়ালিটি অফ লাইফ, জীবনের যে গুণগত মান, সেটা তো গুরুতরভাবে কমে যাবে এবং সেই সাথে তার শরীরের ভেতরে, ব্রেইনের ভিতরে, আমরা আগেই বলেছি যে ব্রেইনের কাঠামোগত পরিবর্তন হয় বলে গবেষকরা জানিয়েছেন। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে কনসালটেশন একটা ডিপার্টমেন্ট বা 2টা বা আরো বেশি ডিপার্টমেন্টের সহযোগিতা নিতে হতে পারে, কিন্তু রোগীর চিকিৎসার জন্য এই যে সমন্বিত বা সম্মিলিত চিকিৎসাটা দরকার একসাথে। তো ডক্টর খন্দকার তাহের, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো শুনলাম। আমার মনে হয় যে আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে এই যে সবগুলোতে আমরা যেটা দেখলাম, আপনি যেভাবে বললেন যে সবগুলোতে কিন্তু ডিপ্রেশনের বিষয়টা আছে এই আক্রান্ত হওয়ার পরে, এবং যখন থাকে তখন কিন্তু পরিবারের সদস্যদের একটা সহযোগিতা বা সহানুভূতিশীল মনোভাব কিন্তু এক্ষেত্রে দরকার এই ডিপ্রেশন কাটিয়ে ওঠার জন্য। ওষুধের চিকিৎসা, মানে যে চিকিৎসাটা চলবে তার পাশাপাশি। এবং অনুষ্ঠানের শেষ ভাগে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আজকে এই অনুষ্ঠানে আমরা ডক্টর তাহের অনেকগুলো ওষুধের নাম নিয়েছেন, অনেকগুলো ওষুধের কথা বলেছেন, অনেকগুলো চিকিৎসা পদ্ধতির কথা বলেছেন। আসলে একটা কথা বলে রাখা ভালো, যে এটা ডিসক্লেমার হিসাবে, যে আমরা এই অনুষ্ঠান থেকে কোনো চিকিৎসা দিই না, আপনাদেরকে সহযোগিতা করি একটা দিক নির্দেশনা দিতে, এবং আজকের অতিথিও তাই করেছেন। এবং এতে সহযোগিতা হবে কি, এই ধরনের রোগী যাদের আছে, আপনারা যারা পরিবারের সদস্য আছেন, আপনারা যদি নিজের থেকে উদ্যোগী হয়ে আপনার যে পরিবারে যেই মানুষটা অসুস্থ হয়ে গেছে, যার 2 দিন আগে উনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, একটু চিন্তা করুন, যদি এই ক্ষেত্রে এরকম একটা ঘটনা কারো ক্ষেত্রে ঘটে, স্বাভাবিকভাবেই তার কিন্তু মন খারাপ হওয়া থেকে শুরু করে সেটা যেটা আমরা বলি ডিপ্রেশন হওয়াটা অস্বাভাবিক কিছু না। এবং এটা রোগের পর্যায়ে যাতে না যায়, ডক্টর খন্দকার যেটা বারবার বললেন যে মেজর ডিপ্রেসিভ ইলনেস হলে অবশ্যই তার চিকিৎসা নিতে হবে, এবং সেই সাথে পরিবারের উদ্যোগ এবং সহযোগিতা এবং রোগীর প্রতি সহানুভূতিশীল হওয়াটা অনেক বেশি জরুরি। ডক্টর খন্দকার তাহের, আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের আরো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ।
দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানকে দেখার জন্য। আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে তুলে ধরতে এবং আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিতে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আগামীতেও এইভাবেই আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।